আমি রাজকন্যাকে বিয়ে করে আমার সাথে জঙ্গলে রাখবো এবং জঙ্গল হতে কাঠ কেটে বাজারে বিক্রি করে তা দ্বারা সামান্য যা টাকা রোজগার হবে তা দিয়ে তার ভরণ পোষণের ব্যবস্থা করব। দরবেশের মুখে কথা শুনে সমস্ত রাজদরবার অট্টহাসিতে ফেটে পড়ল, কিন্তু কেউ দরবেশকে না চিনলেও রাজা দরবেশকে ঠিকই চিনতে পেরেছেন, কেননা তার চেহারার মধ্যে এক আধ্যাত্মিক নূর চমকাচ্ছিল। তাই রাজা রাগান্বিত না হয়ে দরবেশ আদমকে লক্ষ্য করে বললেন, আমি এ বিষয়ে ভেবেচিন্তে পরে আপনাকে জানাবো, এখন আপনি আসতে পারেন। দরবেশ আদম বললেন, হে মহামান্য বাদশাহ, আমি কবে আসব? আপনি একটা নির্দিষ্ট দিন বললে আমি সেদিনই আপনার দরবারে এসে উপস্থিত হব। দরবেশের কথা শুনে বাদশাহ পড়লেন ভীষণ বিপদে। তিনি কি থেকে কি করবেন কিছু বুঝতে পারছিলেন না। অবশেষে তিনি বলে ফেললেন, আপনি আগামী জুমার দিন রাজদরবারে আসবেন। অতঃপর দরবেশ আদম রাজদরবার হতে বিদায় নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা করলেন। এদিক থেকে রাজদরবারের কাজ শেষ হলে রাজা চিন্তিত অবস্থায় সরাসরি তার খাস কামরায় গমন করলেন। তিনি আজ কারোর সাথে কথা বলছেন না, কি যেন এক মহা চিন্তা তাকে বিভোর করে রেখেছে। একটু পরেই তার খাস কামরায় আগমন করলেন তার স্ত্রী। রাজাকে বিষণ্ণ দেখে জিজ্ঞেস করলেন, হে মহামান্য বাদশাহ, আপনার আজ কি হয়েছে? আপনাকে কেন এমন দেখাচ্ছে? তখন উত্তর দিল, আজ শাহী মহলে এক দরবেশ আগমন করে আমাদের গুলে জান্নাতকে বিবাহ করার প্রস্তাব দিয়েছে। একমাত্র কলিজার টুকরা গুলে জান্নাতের বিয়ের কথা শুনে রাজা চমকে উঠলেন এবং বলা শুরু করলেন, আপনি ওই দরবেশকে কি উত্তর দিয়েছেন? রাজা তখন বলল, দরবেশের পক্ষ থেকে প্রস্তাব শুনে আমি চিন্তায় পড়ে যাই। তাকে যদি খালি হাতে ফেরত দেই তাহলে আল্লাহ আমাদের উপর নারাজ হবেন, আর যদি তার সাথে আমার মেয়েকে বিয়ে দেই তাহলে রাজ্যের সকল জনগণ আমাদের উপর অসন্তুষ্ট হবেন, কেননা রাজকন্যার সাথে রাজপুত্রের বিয়েই মানানসই। একজন দরবেশের সাথে রাজকন্যার কখনোই বিয়ে হতে পারে না। দরবেশের প্রস্তাব শোনা মাত্রই আমি চিন্তায় পড়ে গেলাম। এই অবস্থায় আমি আল্লাহকে খুশি করব নাকি জনগণকে খুশি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তাই দরবেশকে নিরাশ না করে আগামী সপ্তাহে জবাব নেওয়ার জন্য রাজদরবারে আসতে বলেছি। রাজার মুখ থেকে এ সকল কথা শুনে রানী খুবই চিন্তায় পড়ে গেলেন। কি করবেন তিনিও বুঝতে পারছিলেন না। ঠিক এমন সময় রানী বলা শুরু করলেন, আচ্ছা তাহলে আপনি প্রধান উজিরকে ডাকুন, তার নিকট একটি পরামর্শ তলব করুন, হয়তো সে এর কোনো মীমাংসা করে দিতে পারবে। এরপর রাজা প্রধান উজিরকে ডাকলেন। উজির সকল বিষয় অবগত হওয়ার পর রাজাকে লক্ষ্য করে বললেন, জাহাপনা, আপনি চিন্তামুক্ত থাকুন, আমি দরবেশকে এমন সুন্দরভাবে জবাব দেব যে তিনি আর কখনো রাজদরবারের আশেপাশেও আসবে না। রাজা তার কথা শুনে আশ্বস্ত হলেন এবং উজিরকে বিদায় জানালেন। অন্যদিকে দরবেশ আদম জঙ্গলে ইবাদত বন্দিকিতে মশগুল রয়েছে এবং বুক ভরা আশা নিয়ে জুমাবারের অপেক্ষা করছে। অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না। অবশেষে বহু প্রতীক্ষার পর শুক্রবার জুমার দিন দরবেশের কাছে এসে ধরা দিল। শুক্রবার সকাল হতেই দরবেশ তার অভ্যাস অনুযায়ী লাকড়ির বোঝা মাথায় নিয়ে লোকালয়ের উদ্দেশ্যে রওনা করলেন। জঙ্গলের পথ পাড়ি দিয়ে লোকালয়ে পৌঁছে বাজারে গিয়ে তার লাকড়িগুলো বিক্রি করলেন। লাকড়ি বিক্রি করার সাথে সাথে তিনি আর দেরি না করে রাজদরবারের উদ্দেশ্যে রওনা করলেন। দীর্ঘ পথ অতিক্রম করে অবশেষে দরবেশ আদম রাজদরবারে এসে পৌঁছালেন এবং সরাসরি রাজার সম্মুখে গিয়ে উপস্থিত হলেন। রাজা দরবেশকে দেখা মাত্রই চমকে উঠলেন এবং কিভাবে তাকে কৌশলে বিদায় দেওয়া যায় সে চিন্তায় অস্থির হয়ে উঠলেন। এরপর দরবেশ আদম রাজাকে সালাম দিয়ে তার মতামত জানতে চাইলেন। রাজা তার সালামের জবাব দিয়ে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমি রাজদরবারের কাজে ব্যস্ত থাকায় আপনার সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলতে পারছি না। তাই আপনি আমার প্রধান উজিরের সাথে সাক্ষাৎ করুন, সে আপনাকে এ ব্যাপারে বিস্তারিত সবকিছু বুঝিয়ে বলবে। এই কথা বলে বাদশাহ অন্দরমহলের দিকে রওনা করলেন। অতঃপর দরবেশ আদম রাজদরবারের উজিরের নিকট গমন করলেন। উজির দরবেশকে দেখা মাত্রই মিথ্যা অভিবাদন জানালেন। দরবেশ উজিরের অভিবাদন দেখে সন্তুষ্ট হলেন, কিন্তু উজিরের উদ্দেশ্য যে ভিন্ন ছিল তা দরবেশ বুঝতে পারলেন না। অতঃপর দরবেশ উজিরকে লক্ষ্য করে বললেন, মহামান্য বাদশাহ আমাকে আপনার নিকট পাঠিয়েছেন এবং বলেছেন রাজকন্যাকে বিয়ে করার ব্যাপারে আপনি উত্তর প্রদান করবেন, অতএব আপনি আমাকে সবকিছু খুলে বলুন। দরবেশের কথা শেষ হলে উজির এক দিয়ে বলল, জনাব, রাজকন্যাকে আপনার নিকট বিয়ে দেওয়াতে আমাদের কোনো আপত্তি নেই, তবে একটি বিষয় চিন্তা করে দেখলাম